আসন বন্টন নিয়ে জটিলতায় হোঁচট খেল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমঝোতার চেষ্টা চলছে বলছে ইসলামী আন্দোলন। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। ষড়যন্ত্র চলছে, কারো উস্কানিতে পা দেবে না বিএনপি। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। হাসনাতের আসনে মনোনয়ন হারালেন বিএনপির প্রার্থী, আপিলে ফিরলেন ৭৩ জন। বিদেশ থেকে ভোট বানচালের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি। শিক্ষার্থীদের অবরোধে কয়েক ঘন্টা অচল ঢাকা, তীব্র যানজটে ভোগান্তি। অভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবিতে কাল ফের রাজপথে নামছে 7 কলেজ। 2024 সালে আমরা এইচএসসি দিছি আর 2026 সালে এসে আমাদের অনার্সের ক্লাস স্টার্ট করা, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। তারা ডেট দিয়েছিল, সেই ডেটটা তারা প্রকাশ করতেছে না এবং আমাদেরকে ঝুলাই রাখতেছে। জিয়াউল আহসানকে দিয়েই গুমের প্রথম মামলার বিচার শুরু। হত্যার পর নদীতে মরদেহ ফেলার মাস্টার মাইন্ড তিনি, বলছে প্রসিকিউশন। ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম 104 জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। টেকনাফ সীমান্তে এখনো আতঙ্ক, মিলছে আরাকান আর্মির সরঞ্জাম। গুলিবিদ্ধ শিশু হুজাইফার পরিবারে হাহাকার। ইরানে বিক্ষোভ চলছে, প্রাণহানি বেড়ে ২৫০০-এরও বেশি। মার্কিন হস্তক্ষেপের পক্ষে ইউক্রেন, বিরুদ্ধে চীন। এবং আবারও বাংলাদেশে এলো বিশ্বকাপ ফুটবল ট্রফি। উৎসাহিত হবে দেশের তরুণ প্রজন্ম, বিশ্বাস জামাল ভুঁইয়ার। At a trophy, I think for the new generation, maybe one day Bangladesh needs একটা চ্যাপ্টার লিখতে পারেন in the World Cup sense. স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। কোন কোন দলের নেতারা উস্কানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। বিএনপি সেই উস্কানিতে পা দেবে না, এমনটাই সতর্ক অবস্থানে আছে বলে বলছেন দলটির নেতাকর্মীরা। তারা আরো বলছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সই হওয়া জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বুধবার ঢাকা এবং কক্সবাজারে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, নির্বাচনের 1 মাসও বাকি নেই, অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি, এতে উদ্বিগ্ন মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। এদিকে বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় উলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিক বিএনপি। আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐক্যমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনবে বিএনপি। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আপনারা সবাই আসন সমঝোতা নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের টানাপোড়েনে অনিশ্চয়তার মুখে এখন 11 দলের জোট। দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে দলগুলো। জরুরি বৈঠক শেষে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় ইসলামী আন্দোলন। তবে এখনও জোট নিয়ে আশাবাদী জামাত। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলটির আমির। গণ অভ্যুত্থানের পর ভোটে এক বাক্স নীতিতে এক হয়েছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দল। জুলাই সনদ, পিআর সহ অভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে দলগুলো। প্রার্থী ঘোষণা করে দলগুলো নিজেদের মতো প্রচারণা চালালেও মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন এনসিপি ও এলডিবি যোগ দেয় আসন সমঝোতা নিয়ে বাধে বিপত্তি। জামায়াত এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগে সামনে আসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতাদের অসন্তুষ্টি। দফায় দফায় আলোচনার পরও সমাধান হয়নি আসন নিয়ে জটিলতার। সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা জরুরি বৈঠক শেষে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় ইসলামী আন্দোলন। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। 11 দলে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস বলছে আসন সংখ্যা নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েনেই এই জটিলতা। মূলত প্রেস কনফারেন্সটা স্থগিত করা হয়েছে এই টানাপোড়েন বা কিছু কথাবার্তা যেটা আছে যা দূর করে একটু সুন্দরভাবে যেন আমরা কথা বলতে পারি। তবে জোট নিয়ে এখনো আশাবাদী জামায়াত ইসলামী। আলোচনা যার সাথে যতটুকু প্রয়োজন সেটা নিয়ে সবসময় বৈঠক হয়। এই বৈঠকগুলো এখনো চলমান আছে। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডিসির নির্বাচনের পথে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা 4 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নির্বাচনে অংশগ্রহণ এখনও অনিশ্চিত। চেম্বার আদালত তাকে ঋণ খেলাপি হিসেবে বহাল রেখেছে, তবে শেষ পর্যন্ত প্রার্থী হবার সুযোগ পেতেও পারেন। বুধবার বিচারপতি ফারা মাহবুবের চেম্বার আদালত মঞ্জুরুল আহসান মুন্সিকে ঋণ খেলাপি বহাল রেখেছেন। আর আদেশে মামলার রুলটি আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান মঞ্জুরুল আহসান মুন্সি ইতিমধ্যে তার ঋণ পুনঃ তফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপি তালিকা থেকে দ্রুত মুক্তি পাবেন। এর আগে গত 8 জানুয়ারি হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সিকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 5ম দিনের আপিল শুনানিতে বৈধতা পেয়েছেন আরও 73 জন প্রার্থী। আর এ নিয়ে 5 দিনে 281 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো। বুধবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে 5ম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। দিনভর শুনানিতে 17টি আপিল নামঞ্জুর হয়েছে, স্থগিত রাখা হয়েছে 10 জনের আপিল। এদিন মোট 100টি আপিলের শুনানি হয়, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই ছিল বেশি। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের কোনো ছাড় নয়। চট্টগ্রামে বিজিবির কুচকাওয়াজ অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সহায়তার জন্য বিজিবি প্রস্তুত। বাহিনীটিতে নিয়োগ পেয়েছেন সীমান্তে বিএসএফ এর হাতে নিহত ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। চট্টগ্রামের সাতকানিয়ায় বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নতুন উর্দি গায়ে চোখে স্বপ্ন নিয়ে কুচকাওয়াজে পা মেলান সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি সদস্যরা।
প্রশিক্ষণ সমাপনী আয়োজনে সাক্ষী হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সশস্ত্র সালামের মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। আসন্ন নির্বাচনে সারা দেশে ৬৭টি জেলায় ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। রিক্রুটে নিয়োগ পেয়েছেন সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত ফেলানির ছোট ভাই আরফান হোসেন। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কারো কাছে মাথা নোয়াবেন না তারা। আমি সীমান্তে একজন রক্ষিত বাহিনী হয়ে সর্বদা চেষ্টা করব সীমান্তে যেন কোনো বোন বা মা বাবার সন্তানকে যেন এইভাবে হত্যা না করা হোক। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে দায়িত্ব নিতে যাচ্ছে তারা। বিজিবি বলছে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন সদস্যরা এখন প্রস্তুত। প্রশিক্ষণ শেষ করা এই নবীন সৈনিকেরাই দেশের মানুষের নির্বিঘ্নে ঘুম নিশ্চিত করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিবে, তবুও 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মাসুদ সুমন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটে আজ কয়েক ঘন্টার জন্য রাজধানী ঢাকা থমকে ছিল। একদিকে 7 কলেজে শিক্ষার্থীদের রাজধানীর 3টি পয়েন্ট অবরোধের কাছাকাছি সময়ে সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করে রাখে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। সাধারণ মানুষ এর পরেও বলছে, রাস্তা অবরোধ না করে বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে বুধবার দিনভর রাজপথে নামে শিক্ষার্থীরা। বেলা 11টায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। দুপুর 12:30টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করা হয় দুপুর 12:15টায়। একসঙ্গে 3 গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরুদ্ধ হওয়ায় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকেল 4টার দিকে টেকনিক্যাল মোড় ছাড়লেও রাজধানীর অন্য পয়েন্টগুলো তখনও ছাড়েননি আন্দোলনকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট ছড়িয়ে পড়ে পুরো রাজধানী জুড়ে। 20 মিনিটের রাস্তা পার হতে সময় লাগে কয়েক ঘন্টা। রাস্তা অবরোধ করলে এখানে যানজটের সম্পূর্ণ যানজট হয়ে সবার চলাচল বাধাগ্রস্ত হয় এবং ইমার্জেন্সি রোগীগুলো যেতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করুক, ওরা শাহবাগের ওই চত্বরে করুক বা শহীদ মিনারে করুক, বাংলাদেশের জনগণের যাতে ভোগান্তিটা লোপ পায় সেই ব্যবস্থা যেন ইউনূস সরকার করে, এই আবেদন আমাদের। যে কোনো বিষয়ে খোলাখুলি উপদেষ্টাদের সাথে বা ভালো উপরস্থ কারোর সাথে আলাপ করা উচিত। এভাবে যানজট সৃষ্টি না করে জনগণের এত অশান্তি করে, এগুলো ঠিক না। অফিস শেষ হওয়ার পর যানজটের ভোগান্তি আরও বাড়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও যানজটের কবলে পড়ে গাড়িগুলো। আমার দাদি অসুস্থ, ওনার একটা অপারেশন, আমি সেই আসছি আপনার থেকে যাত্রাবাড়ির ওই দিক থেকে। তো এখন এই ভোগান্তিতে আমি হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা এই আর কিছু রাস্তা আটকানো চলবে না, তোমরা আন্দোলন করো, যে কোনো একটা সাইডে যাও। এর চেয়ে বড় দুর্ভাগ্য মানুষের কি হইতে পারে? আমরা সাধারণ মানুষ একটা রিক্সা নিতে পারতাছি না, কোনো জায়গা দিয়ে কোনো গাড়ি চলতেছে না ভাই। এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর ফার্মগেট মোড়ও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মালিকরে তো জমা দিতেই পারম না আজকে, আর ঘরে যে কি কমু আজকে নিজেও কইতে পারি না। যানজট ওদিকে সোনারঘাট সব ফার্মগেট পর্যন্ত সব জাম আটকায় রাখছে রাস্তাঘাট। বৃহস্পতিবারও এককভাবে সড়ক আন্দোলনের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ফলে বৃহস্পতিবার দিনভর থাকতে পারে এমন যানজটের ভোগান্তি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কার্যকরের দাবিতে 7 কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত রাজপথ। বুধবার সায়েন্স ল্যাব সহ ঢাকার 3 পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। আগামীকাল উপদেষ্টা পরিষদে অভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত এবং রাষ্ট্রপতির অনুমোদন চান আন্দোলনকারীরা। ফের সড়কে নামলেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজারে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বলেন 1.5 বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আমরা আমাদের কোনো পরিচয় পাচ্ছি না, আর অর্ধাদেশটা আটকায় রাখছে। এটা কোনো ওরা বলতেছেও না যে কবে আমাদের অর্ধাদেশ দিবে। 2024 সালে আমরা HSC দিছি, আর 2026 সালে এসে আমাদের অনার্সের ক্লাস স্টার্ট করা, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। অধ্যাদেশ জারি করার যে একটা তারা ডেট দিয়েছিল, সেই ডেটটা তারা প্রকাশ করতেছে না এবং আমাদেরকে ঝুলাই রাখতেছে। শিক্ষার্থীরা বলেন 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। বৃহস্পতিবার ফের সড়কে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কালকে যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মাধ্যমে যদি অধ্যাদেশ না জারি হয়, অসহযোগ আন্দোলন গড়ে তুলব। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্তভাবে জারি করে একটি পূর্ণাঙ্গ কাঠামো দিয়ে যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে পারে। আজকের মতো আন্দোলন এখানে স্থগিত করবে। আগামীকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন অনির্দিষ্টকালের জন্য কন্টিনিউ থাকবে। বিকাল 4টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এই সরকারের কর্মদিবসেই চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে অনড় শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে সাথেই থাকুন। আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। ওপারের মিয়ানমারের রাখাইন সীমান্তের যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তে, এবং সোহাগ আপনাকে জানিয়ে রাখি, নিশ্চয়ই আপনি জানেন এবং দর্শক আপনারাও জানেন যে ওই প্রভাবেই কিন্তু এখন মাইন বিস্ফোরিত হচ্ছে টেকনাফে, গুলিবিদ্ধ হচ্ছে হুজাইফার মতো ছোট ছোট শিশু। তবে নাফিসা, এখানে সবচেয়ে যে আশার আলো সেটা হচ্ছে ঢাকার প্রতিবাদের কারণে কিন্তু ওপারে গোলাগুলি বন্ধ হয়েছে, কিন্তু মানুষের ভেতরে যে আতঙ্ক, একজন মানুষ নৌকা দেখতে গেল সেখানে তার পা একদম কেটে ফেলা হয়েছে, ছিটকে গেছে। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সেখানে আমাদের একজন সহকর্মী রয়েছেন, নাইম আল জিকো, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিকো, আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে, আপনি তো এই মুহূর্তে সেখানে আছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন একটু জানাবেন। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা আসলে আগ্রহ নিয়ে আছে জানার জন্য। আরেকটু আমি যুক্ত করতে চাই সোহাগ এবং জিকো, সারাদিনই আজ আপনি টেকনাফে রয়েছেন, আপনি জানাবেন আপনার শিশু হুজাইফার পরিবারের সাথে কথা হয়েছে কিনা, এবং সারাদিন পরে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন কাটছে তাদের জীবন? ধন্যবাদ আপনাকে। যেমনটি হুজাইফার কথা বলছিলেন এবং তার কথা দিয়ে যদি শুরু করি, তার বাসার উঠোনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং তার পরিবার যারা রয়েছেন তারা আসলে কাঁদতে কাঁদতে দেখেছি চোখের পানি শুকিয়ে গেছে। ছোট্ট একটি শিশু, সে এই মুমূর্ষু অবস্থায় এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে সীমান্তে অস্থিরতা কিন্তু কিছুটা কমলেও এখন পর্যন্ত কিন্তু তা রয়েছে। সন্ধ্যা 6:30 নাগাদ আবারও কিন্তু এই ওয়াইখং সীমান্তে বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ পেয়েছে, যার কারণে আবারও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এখানকার এলাকার স্থানীয়রা। কিছুক্ষণ আগে এই হুজাইফার বাসাটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল, যেহেতু এই বাসাটি এই গ্রামের সবশেষ ঘর এবং এর পরেই কিন্তু হলো খালি মাঠ এবং তার ওপারেই কিন্তু মিয়ানমারের সীমান্ত, যার কারণেই এই বাসাটি সম্পূর্ণরূপে বন্ধ রেখে তারা এখান থেকে অন্যত্র গিয়ে থাকছেন এবং তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে মর্টার শেল এসে এখানে পড়ছে। আজ সকালেও যেমনটি দেখেছেন যে আজকে সকালেও এই গ্রাম থেকেই কিন্তু একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে বুলেটের যেই শেলগুলো রয়েছে সেই শেলগুলো, এবং পেছনে অন্ধকার থাকার কারণে আসলে আমরা দেখাতে পারছি না যে রাতের যেই দৃশ্যটি সেটি। তবে এখন পর্যন্ত জীবিকার তাগিদে এখানে যারা জেলেরা রয়েছেন, যারা মৎস্যজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু এখনো ওপারে যাবার চেষ্টা করছে, যেহেতু 5 দিন ধরে সীমান্তটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং কেউ তাদের যেই আর্থিক অবস্থা, সেই অবস্থার আসলে উন্নতি ঘটানোর জন্য বা দৈনন্দিন জীবন চালানোর জন্য যে জীবিকা, সেটি আসলে থমকে গেছে, যার কারণে তারাও এখন কিন্তু বেশ বিপাকেই পড়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী, তারা কিন্তু বর্ডার এরিয়াতে কঠোর নজরদারি স্থাপন করেছে এবং যাতে মানুষের জানমালের ক্ষতি না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ। জিকো, নিশ্চয়ই আপনি নিরাপদে আছেন, তারপরও আপনি নিরাপত্তাটা নিশ্চিত করবেন সেই আশা ব্যক্ত করছি। এবার সিঙ্গার বেকো প্রেজেন্টস বিশ্বকাপ ট্রফি ট্যুর নিউজ আপডেট।
আবারও বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি বাংলাদেশে এলো। বুধবার চর্যাত বিমানে করে ঢাকায় আসে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি, আর সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। আর ট্রফি দেখে নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা বাড়বে বলে বিশ্বাস লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়ার। মরুভূমির তপ্ত বালু থেকে সবুজ ঘাসের গালিচা, সবখানেই যেন ফুটবল উন্মাদনা। আর সেই উন্মাদনা আরো ছড়িয়ে দিতে ঢাকায় এলো মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফিটি। এর আগে টেলিভিশন পর্দায় বহুবার বিশ্বকাপ ট্রফি দেখেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া, তবে এবারই প্রথম কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তার বিশ্বাস দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের স্বপ্ন দেখাতে সাহায্য করবে এই ট্রফি। Whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। বাংলাদেশ সহ 30টি দেশের 75টি স্থানে দেখানো হবে বিশ্বকাপ ট্রফি। সেই হিসেবে বাংলাদেশের ট্রফি আসায় ভাগ্যবান ভাবছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 180 দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু 3বার অলরেডি পেয়েছে। সো ডেফিনেটলি, এবং এবছর 30টি দেশে যাচ্ছে। এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর, দিস ইজ দ্য 20th ইয়ার সেলিব্রেশন। সো সেই 20তম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে। সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের অর্জন। যেই ট্রফির ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি, সেই ট্রফি দেখতে পেরে উচ্ছ্বসিত ক্যাম্পেইন থেকে আসা সৌভাগ্যবান দর্শকরা। এই জন্য আমার সবথেকে বেশি ভালো লাগতেছে যে আর্জেন্টিনার ট্রফি থাকাকালীন সময়ে আমি এই ট্রফিটা দেখার সুযোগ লাভ করছি। দেখার আগে আমি অনেক এক্সাইটেড ছিলাম, অ্যান্ড দেখার পরে হচ্ছে গুজবাম্পস যেরকম আসে এরকম হয়েছিল, কজ এক্সপেক্ট করিনি যে হচ্ছে অরিজিনাল ট্রফিটা এত ক্লোজ থেকে দেখতে পারবো। খুবই ভালো লেগেছে যে অরিজিনাল ট্রফি কাছ থেকে দেখতে পারার তো অনেক বড় একটা ব্যাপার। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে গুমের প্রথম কোনো মামলার বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের পর খুন করে নদীতে মরদেহ ফেলার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান। আর এদিকে গুমের আরেক মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শতাধিক গুম ও খুনের অভিযোগ তার বিরুদ্ধে। গাজীপুর, বরগনার পাথরঘাটা আর সুন্দরবন এসব এলাকাগুলোতেই ঘটানো হয়েছে গুম খুনের নির্মম ঘটনা। দেশের নানা প্রান্ত থেকে ভুক্তভোগীদের ধরে নিয়ে গুম করে রাখার পর কখনো কখনো গুলি করে হত্যা করে নদীতে ডুবিয়ে দেয়া, আবার কখনো দস্যু নাটক সাজানো হতো বলেও অভিযোগ আনে প্রসিকিউশন। 3 অভিযোগে শুনানি শেষে 104 জনকে গুম ও খুনের অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ক্রসফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম 104 জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তবে প্রসিকিউশনের আনিত অভিযোগ ভিত্তিহীন বলছেন জিয়াউল আহসানের আইনজীবী। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। এদিকে টিএফআই সেলে আরেক গুমের মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন আবেদন খারিজ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই মামলায় একজন আসামির পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়েছিল, ট্রাইব্যুনাল সেই জামিন নামঞ্জুর করেছেন। এই ঘটনাস্থল অর্থাৎ টিএফআই সেল ভিজিট করার জন্য সেখানে আসামি পক্ষের আইনজীবীরা সেটা ভিজিট করতে চান, এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে। তো সব কথা শোনার পরে মাননীয় আদালত বলেছে এটা ক্যাপ্টেন রেকর্ড রাখা হয়েছে, আমাদের পিটিশন রিজেক্ট করে নাই। এদিন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা জুলাই হত্যাকাণ্ডের মামলার আলামত 1 মাসের জন্য প্রদর্শনী করার অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
বাংলাদেশ একটি অতি নিয়ন্ত্রিত দেশ, এখানে ব্যবসা করা কঠিন। আর সরকার গঠন করতে পারলে ব্যবসায় সবার অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি, এমনটি বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিজিএপিএমইএ আয়োজিত 15তম গ্যাপেক্সকো 2026 প্রদর্শনীতে তিনি এই কথা বলেছেন। আমির খসরু আরও বলেন, ব্যবসা সহজ করতে যত পদক্ষেপ নেওয়া দরকার বিএনপি ক্ষমতায় এলে তা নেওয়া হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।